খরতাপে পুড়ছে দেশ, দাপট থাকবে আরো 1 মাস। গাছ ও জলাধার কমায় ভোগান্তি, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নেত্রকোনার মানুষ। রাঙামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক গভীর খাদে, প্রাণ গেল 9 শ্রমিকের, আহত 11 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রতি বছর পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়ায় আক্রান্ত 40,000-এর বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা কমলেও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থ স্বাস্থ্য বিভাগ। এবং মিয়ানমার থেকে দেশে ফেরা বাংলাদেশিদের দুর্ভোগের কারণ দালাল চক্র, অবৈধ বিদেশ যাত্রা ঠেকানোর পরামর্শ বিশ্লেষকদের। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। খরতাপে পুড়ছে দেশ, কবে কমবে গরম? এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন এ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে আরো 1 মাস। অন্যদিকে সবুজের হাহাকারে ঢাকায় বেড়েই চলেছে তাপমাত্রা, আর গরম অনুভূত হচ্ছে কয়েক ডিগ্রি বেশি। হাসান ওয়ালির রিপোর্ট। শহর জুড়ে গ্রীষ্মের খরতাপ, কাঠফাটা রোদে হাঁসফাঁস জনজীবনে। একে তো তাপদাহ, সঙ্গে যোগ হয়েছে জলীয় বাষ্পের আধিক্য। বৃষ্টি প্রত্যাশায় ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন নানান লোকবিশ্বাসে চলছে প্রার্থনা। 1972 সালের পর 2023 ছিল উষ্ণতম বছর, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি পর্যন্ত। চলতি বছর এরই মধ্যে 42.6 ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। এপ্রিলেই 4 বার জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। পঞ্চম ধাপের সতর্কতাও এখন সময়ের ব্যাপার মাত্র। গত বছর একটানা 23 দিন ছিল তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদদের আশঙ্কা এবার ছাড়িয়ে যাবে সেই রেকর্ড। স্বস্তি মিলতে পারে জুনের শুরুর দিক থেকে। সামনে যদি বৃষ্টিপাত না হয়, এই অবস্থাটা অব্যাহত থাকে, তো 43 ডিগ্রি ছুঁয়ে যেতেও পারে। তুলনামূলকভাবে এপ্রিলের চাইতে মে মাসে বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়ে। তো আমরা আশা করতেছি যে মে মাসে হয়তো বা বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বাড়বে, তখন হয়তো বা দেখা যাবে যে একটু সহনশীল পর্যায়ে চলে আসবে। দিনে দিনে ঢাকায় তাপমাত্রা বেশি হওয়া নিয়ে চিন্তিত নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে নাগরিকরাও। সাধারণত তীব্র তাপপ্রবাহে ঘন বৃক্ষরাজি থাকলে গরম অনুভূত হয় কম। পরিবেশকে ধ্বংস করার তাৎক্ষণিকভাবে বিষয়টি পরীক্ষা করেও দেখালেন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, দিনের দিনে ঢাকায় কমেছে সবুজের আওতা। কুলিং যে এলিমেন্টসগুলো আছে এগুলোকে দিনে দিনে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। আবার তাপমাত্রা যেই সব কারণে বৃদ্ধি পায়, ওয়ার্মিং ফ্যাক্টরগুলোকে আমরা কয়েক গুণ মাল্টিপ্লাই করে ট্রিগারিং আপ করে দিচ্ছি। বলা যায় যে এরকম যে গাছপালা যেখানে বেশি থাকবে সেখানে তাপমাত্রা কমে, এটা আমরা সাধারণভাবেই জানি। আবার জলাধার বেশি থাকলে সেখানেও এক ধরনের ঠান্ডা অবস্থা সৃষ্টি হয়। একটি শহরে 20 ভাগ স্থান জুড়ে সবুজ থাকার কথা থাকলেও ঢাকায় এখন তার পরিমাণ নেমে এসেছে অর্ধেকে। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ নেত্রকোনার মানুষ। সবচেয়ে বেশি বিপাকে গ্রামাঞ্চলের মানুষ। তারা জানান দিনে মাত্র 2 ঘন্টার মতো বিদ্যুৎ সরবরাহ থাকে। নিয়মিত বিল পরিশোধ করেও লোডশেডিং না কমায় ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে কয়েক সপ্তাহের তাপপ্রবাহে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় সহসা সমাধান হচ্ছে না। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কি দিন কি রাত চলছে বিদ্যুতের যাওয়া আসা খেলা, তাই খোলা আকাশের নিচে ভরসা হাত পাখা, রাতে বিকল্প চার্জার লাইট। কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক গরমে নেত্রকোনায় বেড়েছে বিদ্যুতের চাহিদা, কিন্তু সরবরাহ কম থাকায় হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ গ্রাহকরা। বিদ্যুৎ একবারই অতিষ্ঠ করে ফেলতেছে যে আমরা তো ইলেকট্রিশিয়ান কাজ করি, যে কাজের যে টাকা দিয়ে রাখছি
লেবার আর মিস্ত্রি হচ্ছে সারাদিন বসে থাকে, কাজ করতে পারে না। সারাদিন 24 ঘন্টার মধ্যে মাত্র 2-3 ঘন্টা বিদ্যুৎ থাকে। গরমের লাগে ঘরে ঘুমাইতে পারি না, থাকতে পারি না। দিবা বলি 10 মিনিট 15 মিনিট দিব, দেয় না নেই। পরে জায়গা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। নেত্রকোনা ও সুনামগঞ্জের 11 উপজেলায় পল্লী বিদ্যুৎ ও পিডিবির গ্রাহক 7 লাখেরও বেশি। শুধুমাত্র নেত্রকোনা পৌর শহরে পিডিবির আওতায় 55,000 গ্রাহক 24 ঘন্টায় 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ পেলেও গ্রামাঞ্চলের অবস্থা একেবারেই নাজুক। নিয়মিত বিল পরিশোধ করেও বিদ্যুৎ না পেয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বিদ্যুতের অনেক ঘাটতি, ঠিক আছে। আমরা দিন ভর কষ্ট করে যাই, সন্ধ্যার সময় বিদ্যুৎ থাকে না, মানে গরমের সময় খুব ঘুমাইতে কষ্ট। আমার মনে হয় মানুষের অবস্থা খুবই গুরুতর, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। জাতীয় গ্রিডে সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী মিলছে না বিদ্যুৎ, ফলে বিভ্রাট বাড়ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আমাদের চাহিদা 24 মেগাওয়াট, তার এগেইনস্টে আমরা পাচ্ছি 13 মেগাওয়াট। আমাদের ফিটার সংখ্যা হচ্ছে 9টা, তার মধ্যে গ্রামে হচ্ছে 8 এবং 9 নম্বর ফিটার গেছে, আর বাকি সব ফিটার শহরের মধ্যে দিয়ে। তবে কিছু কিছু গ্রাম এলাকা আছে। লোডশেডিং তো হচ্ছেই, ইরিগেশন ক্ষতি হচ্ছে না, তারপর আমাদের কোনো প্রবলেম সমস্যা শুধু আমাদেরকে ফার্স্টে সেই এলাকাগুলো দেখার চেষ্টা করি। এটা জেনারেশন ঘাটতিজনিত কারণে এটা হচ্ছে, এটা উত্তরণ আশা করি হবে, সবাই কাজ করছে। নেত্রকোনা জেলা শহরে পিডিবির 55,000 গ্রাহকের বিদ্যুৎ চাহিদা রয়েছে 24 মেগাওয়াট, পাওয়া যাচ্ছে মাত্র 13 মেগাওয়াট। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির 6,35,000 গ্রাহকের 130 মেগাওয়াট চাহিদা থাকলেও বিদ্যুৎ মিলছে মাত্র 70 থেকে 75 মেগাওয়াট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র তাপপ্রবাহে বাড়তি সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে 8 জেলায় প্রায় 2.5 লাখ হেক্টর জমিতে সেচ দিতে চাষিদের বাড়তি খরচ হবে 100 কোটি টাকার বেশি। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সাদ্দাম হোসেন ড্যামির ছবিতে রেজাউল করিম মানিকের রিপোর্ট। সারা দেশের মতো রংপুর অঞ্চলের উপর দিয়েও বইছে তীব্র তাপপ্রবাহ। এর প্রভাব পড়েছে এই অঞ্চলের বড় আবাদে। 2 দিন না যেতেই শুকিয়ে যাচ্ছে পানি। প্রখর রোদ আর গরমে ফেটে চৌচির জমি। এমন পরিস্থিতিতে ঘন ঘন সেচ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছেন কৃষক। পানি, সার ও কীটনাশকে বিঘাপ্রতি খরচ হচ্ছে 12 থেকে 14,200 টাকা, যেখানে আগে খরচ হতো 6 থেকে 8,000 টাকা। আগে আবাদ করতাম অল্প খরচ হতো, এখন এই খরাতে দোন করা 5-6 হাজার টাকা বেরিয়ে যাচ্ছে। সমস্ত তো ঋণঘুরি করতেছি আমরা। 3 দিন 4 দিন পর পর পানি দেওয়া খাইছে, খরার জন্য ওষুধ দেওয়া খাইছে বেশি। আগে মনে করেন যে টাকাটা খরচ হইতো 15,000, এখন তার ডবল হইতেছে খরচ। তথ্য বলছে এই অঞ্চলে 2,20,000 হেক্টর জমিতে ডিজেল দিয়ে সেচ দিতে বাড়তি খরচের পরিমাণ দাঁড়াবে 100 কোটি টাকার বেশি। অতিরিক্ত খরচে লোকসানের আশঙ্কায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ। যে খরা, এই খরাতে এখন ধানও তো মুশকিল অবস্থা হয়েছিল, ওষুধ দেওয়া, পানি দেওয়া, পানি দিয়ে একদিন বাদ দিতে আসি, পানি থাকাইছিল না। খরচ পরে বেশি, ওষুধপাতি লাগে, সার সম্পদ বেশি লাগার কারণে আমাদের আবাদ করতে হয় না। সেচ দিতে খরচ বাড়লেও ধানের দাম বেশি পেলে লোকসান হবে না বলে দাবি করেছে কৃষি বিভাগ। সেচ দেওয়ার জন্য যে খরচ সেটা বেড়ে যাবে এবং উৎপাদন খরচও তার মানে সামান্য কিছুটা বেড়ে যেতে পারে। সরকার 2 টাকা করে বাড়িয়ে মূল্য নির্ধারণ করেছে, সো কৃষকদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন আমরা দেখছি না। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 5 লাখ হেক্টরেরও বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। অসহনীয় গরম আর তীব্র খরার কবলে পড়েছে উত্তরের বোরো চাষাবাদ। বিঘাপতি ব্যয় বেড়েছে দ্বিগুণ। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ধারণা করা হচ্ছে তীব্র খরার কারণে উত্তরের 8 জেলায় এবছর বোরো চাষাবাদে অতিরিক্ত ব্যয় হবে 100 কোটি টাকা। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। রাঙ্গামাটির সাজেক সড়কে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 11 জন। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের 90 ডিগ্রি এলাকায় ঘটনা ঘটে। চিকিৎসকরা বলছেন আহতরা এখনো আশঙ্কামুক্ত হয়নি। ফাতেমা জান্নাত মুমুর রিপোর্ট। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের সীমান্ত সড়কের কাজ শেষে 15 শ্রমিক নিয়ে একটি ট্রাক বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে আসছিল। শ্রমিকবাহী ট্রাকটি সাজেক ইউনিয়নের উদয়পুরের 90 ডিগ্রি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি শ্রমিক সহ 100 ফুট নিচে পাহাড়ের খাদে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে 5 শ্রমিকের মৃত্যু হলেও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে মৃত্যু হয় আরও 4 জনের। এভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 9 জনে। অন্যদিকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 6 শ্রমিক এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
90 ডিগ্রি বলে ওই সুযোগ ছিল পরে ওখানে গাড়ি নামার সময় গাড়ি ওই বলে ব্যাগে করতে পারে নিচে নেমে গেছে তুই লামছে। আমি সাদেক থেকে আসার পথে রোডে পাইছি, রোডের সাইডে আমি আসার পথে নিয়ে আসছি 3 জন। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সহায়তায় আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলেও আশঙ্কামুক্ত হয়নি এখনো। সাদেক থানাধীন সীমান্ত সড়কের 90 ডিগ্রি সড়কের মোড়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে পাহাড়ের নিচে পড়ছে। আমরা 5 জনকে ডেড অবস্থায় সাদেক থানায় রাখি, বাকি 9 জনকে এখানে জখমকে নিয়ে আসছি। আমরা আমাদের চিকিৎসা দিচ্ছি আর বাকি যে 7 জন আছে এদেরকে উপযুক্ত চিকিৎসা দিয়ে যেটা করেন আমরা সেটা করছি। দুর্ঘটনা কবলিত শ্রমিকরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাঙামাটির সীমান্ত সড়ক নির্মাণ কাজে কর্মরত ছিল, তাই এখন পর্যন্ত মৃত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত, আরো একবার দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। পার্বত্য অঞ্চলে প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছে প্রায় 40,000-এর অধিক মানুষ। পাল্লা দিয়ে বাড়ছে রোগ সংখ্যা। মৃত্যু সংখ্যা কমিয়ে আনতে পারলেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে দায় এড়িয়ে পার্বত্য অঞ্চলের সীমান্তের দুর্গমতা আর অসচেতনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়ি ও বান্দরবান প্রতিনিধিকে সাথে নিয়ে ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। ম্যালেরিয়াকে সঙ্গে নিয়ে এভাবেই বসবাস করছেন পাহাড়বাসী। শঙ্কা আর আতঙ্কে চলছে এদের জীবন। এবার বর্ষার আগেই পাহাড়ে চোখ রাঙাচ্ছে এই মশাবাহিত রোগ। জেলা সদরের চেয়ে এই রোগের প্রাদুর্ভাব উপজেলায় বেশি। আক্রান্তের সংখ্যায় বাদ যায়নি ছোট বড় কেউ। তাই মশা নিধনের অব্যবস্থাপনাকে দোষছেন স্থানীয়রা। আমরা তো এখানে একটু একটু ক্ষেত কামার করি, মশার জন্য তো থাকতে পারি না। মশার জন্য আমরা থাকতে পারি না, এখানে কোনো ওষুধপত্র দেয় না। বেশিরভাগই ম্যালেরিয়ার ঝুঁকি আক্রান্ত হয় মধ্যবয়সী। রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি, খাগড়াছড়ির দীঘিনালা, লক্ষ্মীছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা আর বান্দরবানের রুমা ও থানচি সহ বেশ কয়েকটি উপজেলাকে ম্যালেরিয়ার রেড জোন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। মশা নিধন করবে প্রতিদিনই রুটিন করে ওয়ার্ডে ওয়ার্ডে মশা নিধন স্প্রে চলছে। স্বাস্থ্য বিভাগ অনেক সচেতন আছি এবং আমাদের ওষুধ এবং অন্যান্য কিটের অ্যাভেলেবিলিটির কারণে আমরা রোগটাকে একটা সীমিত পর্যায়ে রাখতে সম্মত হয়েছি। 3 পার্বত্য জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2023 সালে রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় 4048 জন, মৃত্যুর সংখ্যা 2। আর চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 454। 2023 সালে বান্দরবানে রোগীর সংখ্যা 10,001 জন, মৃত্যু 2। চলতি বছরের 3 মাসে 460 জন। আর খাগড়াছড়িতে রোগী ছিল 300 জন, মৃত্যু 1। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা 32। সারা বছরে সারা বাংলাদেশে রোগী ছিল 16,000 গত বছরে, এর মধ্যে বান্দরবনেই 10,001 জন। তাহলে বান্দরবনে ম্যালেরিয়া রোগীর সংখ্যা অবশ্যই বেশি। পার্বত্য অঞ্চলের সীমান্তের দুর্গমতা আর অসচেতনতার কারণে আক্রান্তের হার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দায় স্বীকার করলেন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করা ব্র্যাক। আমাদের খোলা বর্ডার হওয়া থাকার কারণে এখানে আক্রান্তের হারটা বেশি, যেহেতু ওই পারের মানুষ এই পারে আক্রান্ত হয়ে আসে এবং এটা তো জানেন মশার মাধ্যমে মশা যদি একটা ম্যালেরিয়া রুগীকে কামড় দেয় আর মশার মধ্যে রোগটা যায় এবং ওইটা যদি আমাকে কামড় দেয়, একটা সুস্থ মানুষকে কামড় দেয়, তখন এটা ছড়ায়। শুধু চিকিৎসা সেবা নিশ্চিত করলে হবে না, পার্বত্য অঞ্চলের মশা নিধনের কার্যত উদ্যোগ গ্রহণ করা না হলে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দালালের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে যাওয়ার পথে মৃত্যু মুখে পতিত হন অনেকে। আবার অনেককে বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। বুধবার মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফেরত আসা 173 বাংলাদেশির মধ্যে অনেকেই আছেন এমন ভুক্তভোগী, জানিয়েছেন অবর্ণনীয় কষ্টের কথা। বিশ্লেষকরা বলছেন দালালদের আইনের আওতায় আনা এবং অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
সিয়াম সোহেলকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। কম খরচে সুন্দর ভবিষ্যৎ গড়তে স্বপ্নের প্রবাসে অনেকেই দালালের হাত ধরে এমন জীবন ঝুঁকি নিয়ে সমুদ্র পথে যাত্রা করেন। এই স্বপ্নযাত্রা কখনো কখনো অনেকের জন্য হয়ে যায় মৃত্যুযাত্রা। কেউ কেউ অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়েন বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, জীবন কাটাতে থাকেন কারাগারে। পৃথিবীতে এমন বাংলাদেশি কত তার স্পষ্ট হিসেবও নেই। মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে বুধবার ফেরত আসাদের মধ্যে অনেকেই আছেন যারা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড যাওয়ার পথে ধরা পড়েছিলেন। আবার কেউ কেউ আটক হয়েছেন মাছ ধরতে যেয়ে। আমরা সাগরে মাছ ধরতে গেছি, মাছ ধরার জন্য আমরা সাগর থেকে চলে আসতেছি মায়ানমার থেকে। উনি আমরা বাংলাদেশের বর্ডার ঢুকে গেছি, আমরা ওখান থেকে আমাদের নিয়ে গেছে। দাম ছবি বেরিয়ে ওরে 5 বছর জেল মারি দিয়েছে আমরা। যারা ফেরত এসেছেন তাদের পরিবারে এখন আনন্দের বন্যা। আমাদের বাংলাদেশ সরকার জানিয়েছে তাদের কাছে হাজার হাজার ঋণী। আমরা আল্লাহর রহমত যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারছে এটা আল্লাহর জন্য শুকরিয়া। যাদের স্বজন আসেনি তারা এখনো আশায় বুক বেঁধে আছেন। ছবি হাতে কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধা হাসিনা জানান, সন্তানকে ফিরে পেতে দালালকে দিয়েছিলেন 3 লাখ টাকা। 10 বছর গিয়ে মানুষ আইয়ার, 11 বছর গিয়ে মানুষ আইয়ার, হইয়ার তো আইয়ার না নয়ার আই সাইট আই। বাপা মারা গিয়ে আজ 2 বছরের ফুটো শুকে গা সারা শরীর জারি বেলা অসুখ 3 জায়গায় আই এখন 3 জায়গায় বিশ্বাস নাই। বিশ্লেষকরা বলছেন, অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতে এবং দালালদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অপ্রতুল। আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে একটাই করিডোর, সেটা হচ্ছে যে নাফরত এবং গুমডুম করিডোরটা। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ব্যর্থতাও আছে, আবার হচ্ছে যে একটা টেকনিক্যাল গ্যাপ, কৌশলগত একটা গ্যাপ আছে। ইকুইপমেন্ট দিয়ে, লজিস্টিক থট দিয়ে যেভাবে চিন্তা করা উচিত, আমার মনে হয় ওনারা সেটা করতে পারছেন না। এক হচ্ছে মানুষের নিজের যাওয়ার প্রবণতা বা আগ্রহ, মরিয়া একটা ভাব, এবং সেটা সুযোগটা পাচারকারীরা নিচ্ছে। কক্সবাজারের আশেপাশে যেসব আমাদের সীমান্ত বাহিনীগুলো রয়েছে, নৌবাহিনী রয়েছে, বর্ডার গার্ড রয়েছে, তারা সবাই কিন্তু এগুলো জানেন এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানে যে প্রবণতাটা আছে। তো সেই অনুযায়ী যথেষ্ট তৎপরতা আছে বলে আমাদের মনে হয় না। মিয়ানমারের কারাগারে আরও বাংলাদেশি যারা আছেন তাদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য। অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি, আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। এখানকার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা মা বাবা অথবা জমির ল্যান্ড খতিয়ান সহ ন্যাশনাল ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সহ আমি সকলকে বলবো, বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। মিয়ানমার থেকে ফেরত আসা 173 জনের মধ্যে কক্সবাজার জেলার 129 জন, বান্দরবানের 30 জন, রাঙামাটির 7 জন, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী, নীলফামারী জেলার 1 জন করে বাসিন্দা আছেন। এর মধ্যে 3 জন নারীও আছেন। শেখ জায়েদ, নিউজ 24। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যদের নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহাজ। সকাল 7টায় কক্সবাজারের ইনানি জেটিঘাট ছাড়ে জাহাজটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, এবার আশ্রিত মোট কতজনকে ফেরত পাঠানো গেল? ধন্যবাদ আসিফ। আসলে আজকে 288 জনকে ফেরত পাঠানো হয়েছে। আপনাকে বলে রাখি, আমি আছি কক্সবাজারে যে নুনিয়াচাটা বিআইডব্লিউ যে ঘাট, সেখানে একটু আগে অর্থাৎ 7টার দিকে যেই সিনডুইন যে জাহাজটি এসেছে, সেই জাহাজটি বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এখান থেকে কর্ণফুলী জাহাজে করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে একটু আগে এখানে কক্সবাজার রিজিয়নের যিনি কমান্ডার আছে বিজিবির, মুর্শেদ আলম, তিনি চলে গিয়েছেন। একেবারে সমন্বয় যে কাজগুলো তাদেরকে শিপে ওঠানোর পরে তিনি ফিরে গিয়েছেন। আর বলে রাখি, এর আগে যে 15 ফেব্রুয়ারি যে প্রথম দফায় 330 জন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তবে এইবারও সেরকমই নিয়ে যাওয়া হয়েছে। তবে গতবারে গণমাধ্যম কর্মীদেরকে তথ্যগুলো দেওয়া হয়েছিল, এবারে সেরকম কোনো তথ্য দেওয়ার সুযোগ ছিল না আসলে। তবে আজকে ঠিক 6টার দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি 7টার দিকে হয়েছে। এই ছিল আমার কাছে। সিয়াম, আপনাকে ধন্যবাদ। দেশ সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন।
স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দেশের ইতিহাসে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগে হতে যাচ্ছে বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্প $800 কোটি বিদেশি বিনিয়োগে আলোর মুখ দেখতে যাচ্ছে। জাহাজ থেকে পণ্য ওঠানামার 4টি টার্মিনাল ও নৌপথ তৈরিতে বড় এই বিনিয়োগের কথা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। যা বাস্তবায়ন হলে এখানেই ফিরবে বড় বড় মাদার ভেসেল। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়িক গতি বাড়ার পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। দেশের 92% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। 137 বছরের পুরনো বন্দরকে বিদেশি বন্দরের আদলে রূপান্তরিত করতে বে টার্মিনাল নির্মাণে $800 কোটি বিদেশি বিনিয়োগ হতে যাচ্ছে। বে টার্মিনালের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হবে গ্যাস ও তেল খালাসের টার্মিনালে, যার পরিমাণ $350 কোটি। প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বন্দর চেয়ারম্যান। আমি বলি গত বছরটা আমাদের জন্য আরেকটা সাকসেসফুল বছর, কারণ বে টার্মিনালের মাস্টার প্ল্যানটা আমরা সার্বিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা আমরা চূড়ান্ত করি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি যেমন বেড়েছে তেমনি রপ্তানিও বেড়েছে। তাই বন্দরের সক্ষমতা তেমন না বাড়লেও চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি বললেন বন্দর ব্যবহারকারীরা। ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে, আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনালের মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার, এটা দ্রুত করতে হবে, এটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন, বন্দরের সক্ষমতা বাড়লে ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও বাড়বে। চট্টগ্রাম বন্দর যেন বিশ্বের অন্যান্য আধুনিক বন্দরের মতন করে ডেভেলপ হয়, সেটাই আমাদের সবসময় দাবি ছিল। বন্দর কর্তৃপক্ষ বলছেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ চলছে পুরোদমে। 3 থেকে 4 বছরের মধ্যে পুরোদমে চালু হবে পণ্য উঠানামার কাজ। শিগগিরই এই বন্দরে ভিড়বে বড় বড় জাহাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশ সংবাদে, সবাইকে ধন্যবাদ।